আদিত্য যখন বারবার বলছে যে আমি দোষী, পরমা তুমি কেন একাদশী হবে, দোষী তো আমিও তো সমানভাবে দোষারোপ করেছি। কিন্তু সেখানে আদিত্য গিয়ে বলতে লাগে, পরমা গিয়ে বলতে লাগে যে আদিত্য তুমি কেন এরকম বলছো বলো তো, তোমার নামের সঙ্গে জড়িয়ে আমাকে তুমি ডাকবে না, আমাকে উচ্চারণ করবে না, তোমার নামের সঙ্গে আমাকে তুমি জড়াবে না, এই বলে কিন্তু যখন কথোপকথন হতে লাগে তখন আমরা দেখতে পাচ্ছি পরমার এই আর্তনাদ, পরমার এই কান্না একেবারে ভেঙে যাচ্ছে আকাশ পাতাল জুড়ে। তখন সেখানে সুদীপা মনে মনে ভাবতে লাগে না না না, এদের একটা আটকাতে হবে, এদেরকে কিছু একটা করতে হবে, কিন্তু কেউ কার কথা শুনে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি বড় মা আসার বলতে লাগে পরমা তুমি একটু শান্ত হবে, তুমি একটু স্থির হবে, তুমি একটু শান্ত হও না, তোমাকে শান্ত হতে বলছি তো। তখন সেখানে পরমা বলতে লাগে না আমি দোষ করেছি, আমি সবকিছু করেছি, আমি তো দোষ করেছি, সেক্ষেত্রে আমি শান্ত হব না। এদিকে তখন বড়মা বলতে লাগে দেখো পরমা, তুমি কিন্তু নিজেও কিন্তু সমান দোষে দোষী হয়ে রয়েছো, তুমি কিন্তু নিজের সমান দোষী রয়েছো, তোমার কিন্তু দোষটা কম না, তুমি কিন্তু সুদীপার মতো সমান দোষে দোষী হয়ে রয়েছো। আর এমন কথা শুনতে কিন্তু পরমার প্রচন্ড আঘাত লাগে, পরমা প্রচন্ড কান্নায় ভেঙে পড়তে লাগে, সে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে তখন সুদীপা গিয়ে বলতে লাগে পরমা তোমার কাছে তুমি ক্ষমা চেয়েছি, তোমার বাবার পায়ে হাত দিয়েও ক্ষমা চেয়েছি, তাহলে তুমি কেন এরকমটা বলছো? আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমার বাবা বাড়িতে গেছে এবং তার সঙ্গে সঙ্গে তার মাও গেছে, এবং তার মা পরমার মা গিয়ে যা খুশি তাই করে বলছে তুমি আমাকে এত বড় অপমান করলে, আরে আমি আমার বাপের বাড়ি থেকে একদম মানে দুহাত ভরে এখানে এনেছি যাতে আমার কোনো অসুবিধা না হয়, যাতে তোমার কাছ থেকে কোনো মোটা মোটা কথা শুনতে না হয়, আর তুমি ওখানে গিয়ে একটা কাজের মহিলার সামনে তুমি আমাকে এত বড় অপমান করলে, এত বড় অপদস্থ করলে, না না না, এর ভিতরে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, আমাকে বলো কি কারণ রয়েছে এর মধ্যে, আমাকে বলো কি কারণ রয়েছে। তখন সেখানে পরমার বাবা বলতে লেগে দেখো বারবার শ্রুতি তোমাকে বারবার বলছে শ্রুতি তুমি চুপ করো, তুমি শান্ত হও, যেটা হয়েছে মিটে গেছে, তোমার কাছে হাত জোড় করছি শ্রুতি, আমার ভুল হয়েছে। কিন্তু শ্রুতি বলতে লাগে না আমি জানতে চাই না, আমি বুঝতে চাই না, তাহলে এর মধ্যে তলে তলে কিছু একটা ঘটছে, এর মধ্যে কিছু একটা রয়েছে, এর মধ্যে অনেক বড় রহস্য রয়েছে, আমাকে জানতে হবে। তখন সেখানে পরমার বাবা জোর জবরদস্তি করতে লাগে শ্রুতি তুমি একটু শান্ত হও, আমি তোমাকে বলছি। কিন্তু পরমার মা তাকে পরমার বাবাকে একেবারে গলা টিপে ধরতে শুরু করে দেয়, তুমি বলো আমাকে। কখন দুজনে ঝগড়া ঝামেলা করে যে যার মতো সামনের দিকে সাইডে হয়ে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পিসিমণি সে কিন্তু ঘরের মধ্যে একেবারে নীরব নিথর হয়ে বসে রয়েছে এবং তার প্রত্যেকটা স্মৃতিগুলো মনে পড়ছে, সুদীপার বাবা কিভাবে তাকে লালিত পালিত করতো, কিভাবে সেই সংসারটা সুখে শান্তিতে ভরে উঠেছিল, সেই সোনার সংসারে কিভাবে আগুন জ্বলে উঠলো দাউ দাউ করে এবং সংসারটাকে ছিন্ন ভিন্ন হয়ে গেল, পুরো বিষয়টা কিন্তু তার মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয়। তখন সেখানে সুদীপা আসার বলতে লাগে পিসি তুমি কেন বলো তো এরকম করলে, তুমি কি করতে চাইছো, তুমি কেন এই কথাগুলো বললে। এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি বড় মা চলে এসে বলতে লাগে এই সুদীপা তোমার পিসিকে বলে দাও, তোমার পিসি না কে হয় কাজের লোক, ওকে বলে দাও যেন আমার কোনো বড় স্টেপ না নেওয়ার আগে যেন এখান থেকে বেরিয়ে যায়। তখন সুদীপার পিসি বলতে লাগে হ্যাঁ আমি চলে যাব, আপনাকে বলতে হবে না, দেখুন না আমি তো ব্যাগটা গুছিয়ে পড়ে রয়েছে, আমি এখান থেকে চলে যাব। তখন সুদীপা বলতে লাগে তুমি চলে যাবে মানে তুমি কি বলছো? তখন বড় মা বলতে লাগে আমি বলেছি তাই চলে যাবে। তখন সুদীপার পিসি সামনের দিকে এগিয়ে আসে বড় মার কাছে আর গিয়ে বলতে লাগে আমি তো আপনাকে বললাম আমি চলে যাব। তখন বড় মা কিছু বলে না, সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তখন সেখানে সুদীপা বলতে লাগে পিসি তুমি আমাকে ছেড়েও চলে যাবে, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। তখন পিসি কি বলবে সে নিজেও কিন্তু কিছু বুঝতে পারছে না। তখন সে বলতে লাগে নবীনপুরের কথা খুব মনে পড়ছে যে দিদিমণি, নবীনপুরের কথা খুব মনে পড়ছে, সেজন্য আমি একটু ঘুরে আসি, আমি আবার আসবো তোমার কাছে, আমি আবার আসবো। এই বলে পিসিমণি সুদীপাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে আসে আর মনে মনে ভাবতে লাগে না এখানে থাকলে আমি তো সহ্য করতে পারছি না, এখানে থাকলে আমি কোনো বিষয়টা সহ্য করতে পারছি না, মেনেও নিতে পারছি না, আবার থাকলে ওদের চোখের সামনে পড়লে ওদের চোখটা জল করে উঠছে, ওরা আমাকে রাগে ঘৃণায় একেবারে অস্থির হয়ে যাচ্ছে। তাই সুদীপার কাছে সে বলতে লাগে সুদীপা জামাই বড্ড ভালো, জামাই তোর খেয়াল রাখবে, তোর দেখে রাখবে, তোর কোনো সমস্যা হবে না, আমি আবার আসবো। এই বলে সুদীপার পিসি সুদীপাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। সুদীপা তখন কান্নায় ভেঙে পড়তে লাগে আমার এই পৃথিবীতে তাহলে আপন বলে কেউ থাকলো না, পিসি মনেও ছিল আমার পাশে, সেও আমার কাছ থেকে ছেড়ে চলে গেছে। এদিকে তখন দেখতে পাচ্ছি পরমা সেও কিন্তু মনে মনে মনের খাতায় মনের পাতায় কিন্তু বড়মার একটু আগে বলার কথাগুলো প্রত্যেকটা সিকোয়েন্সগুলো কিন্তু মনের খাতায় মনের পাতায় কিন্তু ভাসাতে শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ, বড় মা কি বলেছে যে তুমি কিন্তু একই দোষে দোষী হয়েছো, তুমি একই দোষে দোষী রয়েছো, তাহলে তোমার কিন্তু কপালে দুর্ভোগ রয়েছে। এদিকে পিসি কি বলেছিল তার বাবাকে, পিসি তার বাবাকে বলেছিল যে আপনার মেয়ে যেন আমার জামাইয়ের দিকে কুনজর না দেয়। এইসব স্ট্রাকচারগুলো পরমার মনে পড়তে লাগে এবং পরমা মনে মনে ভাবতে লাগে না আমাকে কিছু একটা করতে হবে, আমি সবার কাছে দোষী হয়ে রয়েছি। ওদিকে তখন অভ্র চলে আসে দরজার ফাঁক দিয়ে বলতে লাগে পরমা তুমি দরজাটা খোলো, তুমি কেন ওখানে বসে রয়েছো? তখন পরমা বলতে লাগে এই বাড়িতে আমার কোনো জায়গা নেই, কোনো অধিকার নেই, আমি জানি অভ্র, কিন্তু তোমার কাছে আমি একটা হাত জোড় করছি, আমি
আমি জানি এই হাত জোড় করে এই অনুরোধের দায়িত্ব, এই অনুরোধের মানে সম্মানটুকু আমার নেই, তবুও তোমাকে বলছি এই বাড়িতে কি একটু আলাদা করে স্পেস পাওয়া যাবে না? আমি কি একটু স্পেস পেতে পারি না তোমার কাছে? আমি একটু একা থাকতে চাই অভ্র, আমি কিন্তু একা থাকতে চাই। তখন সেখানে অভ্র বলতে লাগে তুমি কি করতে চাচ্ছ বলো তো? আরে কি এমন জরুরি কাজ রয়েছে? তখন পরমা আবারও বলতে লাগে আমি একটু স্পেস চাই অভ্র, আমাকে একটু স্পেস দেবে? তখন অভ্র বলতে লাগে ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তুমি তোমার স্পেস পাওয়া হয়ে গেলে তুমি আমাকে কিন্তু অবশ্যই ডেকে নিও, তোমার জন্য কিন্তু আমি অপেক্ষা করবো। এই বলে অভ্র সেখান থেকে চলে যায়। পরমা তখন প্রচন্ড কান্নার মধ্যে একেবারে খাটে লুটিয়ে পড়ে এবং মনে মনে কিন্তু প্রচন্ড কষ্টের জগতে হারিয়ে যেতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রূপা শুয়ে রয়েছে এবং তার পাশে কিন্তু সুদীপাও শুয়ে রয়েছে। সুদীপা শুয়ে থাকা অবস্থাতেই কিন্তু প্রচন্ড চিৎকার করে ওঠে, তার ঘুমটা ভেঙে যায়। সে পরমা পরমা বলে চিৎকার করতে লাগে, পরমার কিছু হয়নি তো, পরমার কিছু হয়নি তো। এদিকে তখন দেখতে পাচ্ছি সুদীপা ঘরের মধ্যে এসে বারবার কিন্তু একটা কথাই মনে করতে লেগেছে যে ওই মিস্টার চৌধুরী আসছে না কেন, আমি অনেক অনেক খারাপ খারাপ কথা বলেছি। এবং সুদীপা মনে করতে লাগে তাকে কি করে অপমান করেছিল সুদীপা, তাই মনে মনে ভাবতে লাগে না এটা কিন্তু ভুল হয়েছে, এটা কিন্তু অনেকটাই বড় ভুল হয়ে গেছে। উনি আসুক এমন সময় কিন্তু সেখানে আদিত্য চলে আসে। আদিত্য এসে কিন্তু একটা রেডি হয়ে চলে এসেছে, সে ডিউটিতে যাবে। তখন সুদীপা বলতে লাগে শুনুন আপনি কি এখন ডিউটিতে যাচ্ছেন? আপনার তো কোনো নাইট ডিউটি থাকে না? তখন বলতে লাগে আমার ডিউটি রয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাবো। কিন্তু সুদীপা বলতে লাগে আপনার সঙ্গে না আমার একটু কথা ছিল। তখন সেখানে আদিত্য বলতে লাগে আমার কোনো কথা বলার সময় নেই, কোনো কথা শোনার সময় নেই, আমি সেরকম কোনো কাজ করি না যেখানে সময় আছে, আমার কাছে অনেক মূল্যবান সময়, আমার এই ডিউটিটা অনেক মূল্যবান, সেক্ষেত্রে তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো না। তখন সুদীপা বলতে লাগে শুনুন আপনার সঙ্গে দয়া করে আপনি দাঁড়ান না, আপনার সঙ্গে আমার একটা কথা রয়েছে, জরুরি কথা রয়েছে। তখন সেখানে আদিত্য বলতে লাগে না আমার কোনো কথা থাকতে পারে না, আপনার সঙ্গে সেই সম্পর্ক তো আমার নেই যে আপনার কথা আমাকে শুনতে হবে, আপনি প্লিজ আমাকে আটকাবেন না, দয়া করে আমাকে আমার পথটা আটকাবেন না। তখন সুদীপা এমন কথা শুনতে আদিত্যের মুখ থেকে যে দয়া করে পথ আটকাবেন না, এমন কথা শুনতে কিন্তু সে আর কিছুই কয় না, সে চুপ করে নীরব নিতর হয়ে আদিত্যর দিকে তাকিয়ে থাকে এবং আদিত্য একবারে ঝপ করে সেখান থেকে রাগের থেকে একেবারে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমা ঘরের মধ্যে রয়েছে, সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছে, প্রচন্ড চিন্তার মধ্যে পড়েছে। হঠাৎ করে সে যখন জল খেতে যায়, জল খাওয়া অবস্থাতে গিয়ে দেখে সেখানে কিন্তু এক শিশি ঘুমের বড়ি রয়েছে। তখন পরমার মনে পড়তে লাগে বিয়ের রাত্রে অভ্র তাকে কি বলেছিল যে তার কত কষ্ট কত যন্ত্রণা, সে নাম মানে লোক দেখানো বিয়ের মধ্যে এখানে থাকতে পারবে না, এইসব স্ট্রাকচারগুলো মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয়। এদিকে আদিত্য সুদীপার নামে একটু কথা বলেছে, আদিত্য তাকে কত বড় বড় কথা শুনিয়ে দিয়েছে, এদিকে বড়মা কত বড় বড় কথা শুনিয়ে দিয়েছে, এদিকে পিসিমণি কত বড় বড় কথা শুনিয়ে দিয়েছে। এইরকম তালগুলোর মধ্যে পেকিয়ে গিয়ে পরমা আর স্থির হয়ে থাকতে পারছে না। পরমা কি করে সেই বোতল থেকে সমস্ত ওষুধগুলোকে ঢেলে নেয় হাতে এবং ঝপ করে খেয়ে একেবারে মাটিতে বিছানায় লুটিয়ে পড়ে। অন্যদিকে দেখতে পাচ্ছি সকাল হয়ে গেছে, যখন ঘুম ভেঙে উঠেছে সুদীপার স্বপ্নের মধ্যে দুটো বাচ্চা এসছে, সেই বাচ্চা দুটো আর কেউ নয়, সেখানে সুদীপা এবং পরমা রয়েছে। সেখানে সুদীপা প্রচন্ড চিৎকার করে ঘুম ভেঙে ওঠে আর বলতে লাগে পরমা 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 তোমার কি হলো, পরমা তোমার কিছু হয়নি তো, পরমা তোমার কিছু হয়নি তো। এই বলে সুদীপার মনের মধ্যে একটা কু গাইতে শুরু করে দেয়। সুদীপা বিভিন্ন রকম ভাবে ভাবতে শুরু করে দেয় আমি কার বাচ্চা দেখলাম, আমি কোন দুটো বাচ্চাকে দেখলাম, ওই বাচ্চা দুটো কারা ছিল, না পরমার সঙ্গে আমার এখনো কথা হয়নি, পরমা তো সেই চলে গেল, তারপর থেকে কথা হয়নি, ওর কোনো বিপদ হয়ে যায়নি তো, না 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 পরমার কাছে আমার যেতে হবে। এই বলে সুদীপা যেই না ঘর থেকে বেরিয়ে গেছে, হঠাৎ করে রূপা বলতে লাগে মা মা তুমি কোথায় যাচ্ছ, মা মা কেউ কষ্টে, সবাই কষ্টে রয়েছে, সবাই কষ্টে রয়েছে। এই বলে রূপাও কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়ে। এদিকে সুদীপা যখন পরমার ঘরের সামনে এসে উকি মারছে, তখনই বড় মাথার পিছনে গিয়ে দেখতে লাগে সুদীপা তুমি এখানে কি করছো, এখানে কি আদিক্ষেতা দেখাতে এসছো, নিজের ঘর থেকে এসে পরের ঘরের এখানে এসে তুমি এখানে উকি মারছো, তোমার কি এখানে অধিকার রয়েছে এখানে আসার, তুমি মানে হাতটা জ্বালিয়ে খাচ্ছ। আমরা কিন্তু পুজো দিতে যাবো, সেক্ষেত্রে তুমি কোনো আদিক্ষেতা দেখাবে না, কোনো আদিক্ষেতা দেখাবে না। কি না কি করছো, বাড়ির ছেলে দুটো বাইরে বেরিয়ে যাচ্ছে আর বউ দুটো বাড়িতে শান্তিতে বিরাজ করছে, তাই না, বউ দুটো বাড়িতে শান্তিতে বিরাজ করছে আর আমার ছেলে দুটো কোথায় গেছে, আদিত্য কোথায় গেছে। তো সুদীপা বলতে লাগে আদিত্য না নাইট ডিউটিতে চলে গেছে। তখন সেখানে বড়মা বলতে লাগে আরে বাবা তাহলে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এদিকে পরমা ঘরে দরজা দিয়ে বন্ধ করে আছে, এদিকে আমার ছেলেটা কোথায় গেছে সেটা পাওয়া যাচ্ছে না, আদিত্য কোথায় গেছে সেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা ডিউটিতে চলে গেছে, বউরা সব এখানে থাকবে আর এই হবে। পরমা কোথায় গেলাম, পরমার না ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। তখন সেখানে বড়মা বলতে লাগে আচ্ছা ঠিক আছে, এই পরমা পরমা তুমি শুনতে পাচ্ছ, পরমা পরমা কি যে ঘুমায় আমি কিছু বুঝতে পারি না, কি যে ঘুমাই, পরমা 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 বলে ডাকতে শুরু করে দেয়, কিন্তু পরমা কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তখন সেখানে বলতে লাগে আমি পুজো দিতে যাবো, পরমা তুমি চলে এসো, তোমাকে নিয়ে পুজো দিতে যাবো, কিন্তু পরমা কোনো সাড়া শব্দ দেয় না। এদিকে সঞ্চারী সেও কিন্তু উকি মেরে মেরে দেখছে এদের ক্রিয়াকলাপ। তখন সেখানে বড়মা বলতে লাগে আমি পুজো দিতে যাচ্ছি, পরমাকে ডাকলাম, পরমাকে পেলাম না। তখন শোনো সুদীপা তোমাকে একটা কথা বলে দিতে চাই, আমরা পুজো দিতে যাচ্ছি, কিন্তু তোমাকে কিন্তু সেখানে পুজো দিতে নিয়ে যাওয়া যাবে না, কারণ সেখানে গেলে গোত্র চাই, তুমি কোন গোত্রে, তোমার পরিচয় কি, তোমার জন্মবৃত্তান্ত কি, তোমাকে নিয়ে পুজো দিতে গেলে আমরা মান সম্মান হানি করে ফেলবো, তোমাকে নিয়ে পুজো দেওয়া যাবে না। এরকম যখন কথা বলছে বড়মা, তখন সুদীপার চোখটা একেবারে কপালে উঠে গেছে, বড়মা তাকে এত বড় বড় অপমান করছে। আর অন্যদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আড়ি পেতে কিন্তু শুনছে সমস্ত কথাগুলো, সঞ্চারী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পেতে সমস্ত কথাগুলো শুনছে। তখন বড়মা বলতে লাগে আমরা পুজো দিতে যাচ্ছি, কোনো রকমের আধিক্য এখানে দেখাতে হবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও।
গিয়ে নিজের ঘরে নিজের মতো কাজ করে দাও। অন্যদিকে দেখতে পাচ্ছি যে বড় মা সেখান থেকে চলে যাওয়ার পরবর্তী মুহূর্তে সুদীপা সেখানে দাঁড়িয়ে রয়েছে। তখন সেখানে সঞ্চারী কি করে, ঘরে একটু উঁকি মেরে মেরে দেখতে শুরু করে দেয় এবং উঁকি মেরে সে দেখে পরমা কিন্তু নিচেই আছড়ে পড়ে রয়েছে। তখন সঞ্চারী মনে মনে ভাবতে লাগে, বাহ, ঠিক হয়েছে ঠিক আছে, আমাকে চোর বদনাম দেবে, এই বাড়িতে একটা কিছু একটা ঘটতে চলেছে, অনেক বড় ধরনের কিছু একটা ঘটতে চলেছে, ঘটুক ঘটুক কিছু একটা, আরে মরে যাবে যাক না, মরে যাবে যাক না। এদিকে তখন যেই উঁকি মারা হয়ে গেছে সামনে তাকিয়ে দেখে সুদীপা তার দিকে তাকিয়েছে। তখন মনে মনে ভাবতে লাগে, বাবা এখান থেকে গেল না। তখন সেখানে বলতে লাগে, মনে হয় ঘুমোচ্ছে ঘুমোচ্ছে, মনে হয় অনেক রাত জেগে অনেক টেনশন করেছে তো, ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে তো সেই জন্য মনে হয় ঘুমোচ্ছে। তখন সেখানে কি করে সুদীপা বলতে ডাকতে লাগে, পরমা পরমা তুমি ওঠো, পরমা তুমি ওঠো। এদিকে রূপা চলে আসে আর মা মা বলে চিৎকার করতে লাগে, মা মা কি হয়েছে তোমার, মা তুমি দরজাটা খোলো, মা তুমি দরজাটা খোলো। কিন্তু সুদীপার মনের মধ্যে কু গাইতে শুরু করে দেয়, না 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 না, সেই থেকে মেয়েটা ঘরের মধ্যে চলে গেছে, এখনো পর্যন্ত দরজাটা খুলিনি, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে, আমাকে জানতে হবে, ওর কোনো বিপদ হয়ে যায়নি তো। না 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 না, আমি একটুখানি এই চৌধুরী পরিবারের তো কারোর ফোন নাম্বার নেই, মিস্টার চৌধুরী ছাড়া আমার তো কারোর ফোন নাম্বার নেই, একটু ফোন করে দেখি তো। এই বলে কিন্তু সুদীপা মিস্টার চৌধুরীর কাছে মানে আদিত্যের কাছে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে আদিত্য যখন মানে অফিসে বসে রয়েছে, থানার মধ্যে বসে রয়েছে, তখন একটা অফিসার এসে মানে তখন একটা পুলিশ এসে বলতে লাগে, স্যার আপনি তো রাত্রেও বাড়ি যাননি, আপনি বাড়ি যাবেন না, আপনি বাড়ি যাবেন না, কিন্তু তার কোনো কথায় কর্ণপাত করছে না। এদিকে তখন আদিত্যের ফোনটা বেজে উঠেছে, সুদীপা বারবার তাকে ফোন করছে। তখন সেখানে আদিত্য একেবারে নীরব নিতর হয়ে রয়েছে, সে কিছুই বলছে না, সে মনের খাতায় মনের পাতায় ফাটাতে শুরু করে দেয় সুদীপা তাকে কত রকমভাবে মানে অপমান করেছে, অবমাননা করেছে। মিস্টার চৌধুরী, পরমা যদি দোষী হয়ে থাকে তাহলে সেই সমান দোষে আপনিও দোষী। এই সমস্ত কথাগুলো মানে আদিত্যের মনটাকে একবার ছাকামাকা করে যাচ্ছে। না 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 সুদীপা, আমি ফোন ধরবো না, আমি কোনো মতেই ফোনটা ধরবো না, আমি ফোনটা ধরবো না। এদিকে তখন একটা অফিসার এসে ফোনটা তার কাছে এগিয়ে দিতেই আদিত্য ফোনটা ছুঁয়ে ফেলে দেয়, আপনি কি বোঝেন না আমি ফোনটা ধরতে চাচ্ছি না। তখন সেখানে অফিসার বলতে লাগে, দেখুন আপনি তো আমার থেকে বয়সে ছোট, আমি আপনার থেকে বয়সে বড়, কিন্তু আপনি আমার থেকে সিনিয়র। তো যাই হোক, তখন সেখানে তো বলতে লাগে যে পরাণবাবু আপনি আমাকে ক্ষমা করবেন, আমি না একদম ঠিক নেই, মাথামতি একদম ঠিক নেই। তখন পরাণবাবু বলতে লাগে, আসলে আমি বুঝতে পারছি আপনার না কি হয়েছে, আমি বুঝতে পারছি। তখন সেখানে আদিত্য বলতে লাগে, কি হয়েছে বলেন তো। তখন সেখানে ওই পুলিশ অফিসার বলতে লাগে, আসলে আপনার মনে হচ্ছে বৌমার সঙ্গে ঝগড়াঝামেলা হয়েছে তাই না, আরে স্বামী স্ত্রীর কথা মিটে যাবে, স্বামী স্ত্রীর বিষয়টা সব মিটে যাবে, এরকম করে বোঝাতে শুরু করে আদিত্যকে। আর বলতে লাগে, স্যার আপনার জন্য আমি একটা ডিম টোস্ট করে নিয়ে আসছি, এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সেখানে আদিত্য মনে মনে ভাবতে লাগে, না 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 না, আমার এই সমস্যাটা মিটবে না, কোনোদিনও মিটবে না, সারা জীবনেও এই সমস্যা মিটবে না। সুদীপা, তুমি আমাকে এত অপমান করো, এত যন্ত্রণা দাও, এত কষ্ট দাও আমাকে, তুমি আমাকে একবার বোঝার চেষ্টা করো না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সুদীপা মনে মনে ভাবতে লাগে, মিস্টার চৌধুরী তো আমার ফোনটা তুলছে না, তাহলে আমাকে একটা অন্য কিছু করতে হবে। এই বলে সামনের দিকে যখন এগিয়ে যাবে তখন সেখানে সঞ্চারী বলতে লাগে, কি করছো, ঘুমাচ্ছে, ঘুমাক না ঘুমাক না। কিন্তু সুদীপা বলতে লাগে, না কিছু তো একটা হয়েছে, কিছু তো একটা হয়েছে, এই ঘরের দরজাটা ভাঙতে হবে, দরজাটা ভাঙতে হবে। এই বলে সুদীপা সামনের দিকে এগিয়ে যায় এবং সেই ওখান থেকে কিন্তু মানে ওখান থেকে একটা মোটা একটা লোহার দণ্ড নিয়ে আসে এবং দরজাতে ধাক্কা দিতে শুরু করে দেয়। তখন সঞ্চারী আটকানো শুরু করে দেয়, কিন্তু সঞ্চারী আটকালেও কিন্তু কোনো কাজ হচ্ছে না। তখন সঞ্চারী মনে মনে ভাবতে লাগে, না আমাকে কিছুটা করতে হবে, নীরব হয়ে দাঁড়িয়ে থাকলে তো সুদীপা মনে মনে ভাববে না এর মধ্যে কোনো রকমের গন্ডগোল রয়েছে। তাই সেখানে সঞ্চারীও কিন্তু একটু ডাকতে লাগে, পরমা পরমা পরমা। এদিকে সুদীপা যখন জোরে জোরে মানে বাড়ি মারছে সেই লোহার দণ্ড দিয়ে দরজার গায়ে, তখন তার হাতে হঠাৎ করে কিন্তু একটা প্রচন্ড চাপ লাগে, কিন্তু সেই চাপটাকে সে সহ্য করে নেয়। আবারও দরজায় বাড়ি মারতে 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 দরজাটা ভেঙে ফেলে এবং দরজাটা ভেঙে সামনে তাকিয়ে দেখে পরমা মাটিতে একবার মেঝেতে লুটিয়ে রয়েছে। তখন সেখানে গিয়ে বলতে লাগে, পরমা তোমার কি হয়েছে, পরমা তোমার কি হয়েছে, এই বলে সবাই চিৎকার করতে লাগে, রূপা চিৎকার করতে লাগে। আর সেখানে সঞ্চারী গিয়ে একবার নীরব নিতর হয়ে দাঁড়িয়ে রয়েছে, মনে মনে ভাবতে লাগে, যাক ভালো হয়েছে, মরতে বসছে ভালো হয়েছে, মরে যায়নি এখনো, ভালো হয়েছে ভালো হয়েছে। এদিকে সুদীপা প্রচন্ড টেনশন করতে লাগে, না না না, একটা গাড়ির ব্যবস্থা করতে হবে, এখানে তো কারোর ফোন নম্বর আমার কাছে নেই। এদিকে মিস্টার চৌধুরী ফোন নম্বর রয়েছে, কিন্তু মিস্টার চৌধুরী ফোনটা তুলছে না, কি হবে কি হবে, আমাকে একটা কিছু করতে হবে। এই বলে সুদীপা প্রচন্ড কাকুতি বিনতি করতে করতে ঘর থেকে দৌড়ে বাড়ি যায়, আমাকে একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। এদিকে তখন রূপা এগিয়ে আসে আর মাকে পরমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, মা তোমার কি হয়েছে, মা মা তোমার কি হয়েছে, মা তোমার কি হয়েছে, এই বলে পরমাকে আগলে নিয়ে মুখে ধরতে লাগে। তখন সেখানে সঞ্চয় দাঁড়িয়ে থাকে আর বলতে লাগে, এই মেয়ে এদিকে এদিকাই তুই এদিকাই। তখন সেখানে সঞ্চয় এগিয়ে এসে বলতে লাগে, এই তুই আমার সঙ্গে তুই তো গাড়ি করে বলবি না, তুই আমার সঙ্গে তুই তো গাড়ি করে বলবি না। এই বলে যখন ঝাল ঝাড়তে শুরু করে দেয় রূপার উপরে, রূপা তখন একেবারে ক্ষিপ্ত হয়ে যায়, কারণ রূপাকে আমরা জানি দীপার মেয়ে রূপার মধ্যেও কিন্তু অনেক বড় তেজ রয়েছে। তখন সেখানে রূপা একেবারে একটা বড় একটা ফুলদানি নিয়ে এসে বলতে লাগে, তোকে শেষ করে দেবো, তোকে শেষ করে দেবো। তখন সঞ্চয় ভয় একেবারে কুঁকড়ে যায়। তখন সেখানে রূপা ওকে ভয় তয় দেখিয়ে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে এসে পরমার কাছে আবারও চলে আসে। এদিকে তখন সঞ্চারী মনে মনে ভাবতে লাগে, বাবা এ তো বিষ, এ তো এক কাঠে গড়া, এক ধাঁচে গড়া মনে হচ্ছে, এ তো রাস্তা কুলোনো মেয়ে মনে হচ্ছে, কিন্তু এই যে দুটো মেয়ে, এদের সঙ্গে এই মেয়েটারও যেন একেবারে সমান মিল দেখতে পাচ্ছি, যেন একই ধাঁচে গড়া। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড় একেবারে পাগল হয়ে গেছে, স্যার মানে কলেজের প্রফেসর একেবারে পাগল হয়ে গেছে, একটা করে গোলাপ ফুল ছুটছে আর বলছে সুদীপা আসবে, একটা করে গোলাপ ফুল ছুটছে আর বলছে সুদীপা আসবে না, সুদীপা আসবে, সুদীপা আসবে না, সুদীপা আসবে, সুদীপা আসবে না। এমন করতে করতে সে আর অস্থির হয়ে যাচ্ছে, গাড়ির মধ্যে বসে পড়ে আর মনে মনে ভাবতে লাগে, না আমি ব্যর্থ সুদীপা, তুমি আমাকে কি করলে বলো তো, কি করলে, আমি রাত্রে ঘুমাতে পারছি না তোমাকে ছেড়ে, আমি রাত্রে ঘুমাতে পারছি না। এমন সময় যখন সে
স্যার সামনের দিকে তাকিয়েছে, হঠাৎ করে দেখা যাচ্ছে সুদীপা বাইরে বেরিয়েছে এবং গাড়িটাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু সামনের গাড়িটা সুদীপার সামনে দিয়ে বেরিয়ে যায়। তখন স্যার বলতে লাগে, ড্রাইভার গাড়ি ছাড়ো, গাড়ি ঘুরে চলো 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 চলো। তখন সামনের দিকে যখন এগিয়েছে স্যার নামে এসে, তখন সুদীপা বলতে লাগে, স্যার আপনি এখানে? তখন বলতে লাগে, সুদীপা তোমাকে তো বড্ড চন্মনের মতো লাগছে, তোমাকে একটু নার্ভাস লাগছে, তোমার কি হয়েছে, কি হয়েছে বলো? তখন আমি কি তোমাকে হেল্প করতে পারি? তখন সুদীপা বলতে লাগে, স্যার আপনি আমাকে হেল্প করবেন? তখন স্যার বলতে লাগে, হ্যাঁ অবশ্যই হেল্প করবো। তখন সুদীপা বলতে লাগে, আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন? তখন স্যার বলতে লাগে, কি ব্যাপার হলো, তো কি হয়েছে? তখন সুদীপা বলতে লাগে, লাইফ অ্যান্ড ডেথ প্রবলেম স্যার, লাইফ অ্যান্ড ডেথ প্রবলেমের মধ্যে, সিচুয়েশনের মধ্যে রয়েছি। আর স্যার এই কথা শুনতে কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকে, এদিকে সুদীপা কান্না মাখা মুখে স্যারের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে? সুদীপা কি পারবে পরমাকে আবারও বাঁচিয়ে তুলতে, তাকে সারিয়ে তুলতে? পরমার অবস্থা তো কাহিল হয়ে গেছে, অতটা ঘুমের বড়ি খেয়েছে। পরমা কি আবারও সুস্থ জীবনযাপন করতে পারবে? কি হতে পারে পরবর্তী পর্বে? অবশ্যই তোমাদের ইমাজিনেশন, তোমাদের কল্পনা শক্তি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।